আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার স্থির তড়িৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে বিষয়গুলো নিয়ে লেকচার 2 আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বাসায় ভালো করে পড়েছো, তার গাণিতিক সমস্যাগুলিগুলো সমাধান করেছো এবং টেস্ট পেপার থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করেছো। আমি আজকে লেকচার 3 এই অধ্যায়ের সমাপ্তি ক্লাসটি তোমাদের নিব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই টপিকসগুলো তোমরা বোর্ডের বাম পাশে দেখতে পাচ্ছ। আজকে টপিকসগুলো লিখে দিয়েছি এবং আজকে সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি সেটিও তোমরা বোর্ডের ডান পাশে দেখতে পাচ্ছ। তো শুরু করা যাক আজকের লেকচার 3। আমি আজকে শুরু করব আমাদের যে ধারকত্ব আছে, আমরা ধারকত্বকে আমাদের সুবিধা মতো এক বা একাধিক ধারকে বিন্যস্ত করে আমরা তার ধারকত্ব নির্ণয় করতে পারি। সেটি হচ্ছে দুটি ভাবে, এক হচ্ছে শ্রেণী সমবায় আর অপরটি হচ্ছে সমান্তরাল সমবায়, তার তুল্য ধারকত্ব নির্ণয় করা যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে C1 C2 C3 তিনটা ধারককে পরস্পর শ্রেণীতে আমি যুক্ত করেছি। এর একটা ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে এবং এই যে শ্রেণীতে তার তুল্য ধারকত্ব হবে CS ইকুয়াল 1/CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। একইভাবে আমরা তার ধারকের সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে তার তুল্য ধারকত্ব হবে CP ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3। তোমরা এই বিষয়গুলো তোমাদের এসএসসিতে তোমরা রেজিস্ট্যান্সের যে বিষয়গুলো পড়েছো অনেকটা শিখে দিয়েছি। এই সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যা বলে এবং সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা টেস্ট পেপার থেকে অবশ্যই সেগুলো সমাধান করবে। আমি আজকে এরপরে যে ইম্পর্টেন্ট টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। আমরা আজকের এই সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করব। আমি ধরে নিচ্ছি একটি ধারকের ধারকত্ব হচ্ছে সি, এতে কিউ পরিমাণ আদান দেওয়ায় এর দুই প্রান্তের বিভব হচ্ছে ভি এবং এর সঞ্চিত শক্তি হচ্ছে ইউ। তাহলে আমরা লিখতে পারি যে এই সঞ্চিত শক্তির পরিমাণ ইউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। এখন আমরা এই ধারকটিতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ চার্জ ডিকিউ প্রদান করলাম, যার ফলে ওই ধারকত্বের দুই প্রান্তের বিভব হলো ডিভি, যার ফলে ধারকটিতে সঞ্চিত শক্তি হচ্ছে ডিইউ এবং এই সঞ্চিত শক্তি দ্বারাই ধারকটি তার কাজ সম্পাদন করবে। সেই ক্ষুদ্র পরিমাণ কাজ হবে ডিইউ ইকুয়াল বি ডিকিউ। তাহলে আমরা জানি যে ধারকত্ব সি ইকুয়াল কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়াল আমরা লিখতে পারি কিউ বাই সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ বাই সি ডিকিউ। এই যে সমীকরণ নাম্বার 1। এখন এই 1 নং সমীকরণকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো du ইকুয়াল ইন্টিগ্রেশন কিউ বাই সি ডিকিউ 0 টু ইউ 0 টু কিউ। আমরা এখানে তার লোয়ার লিমিট ব্যবহার করলাম 0, আপার লিমিট ইউ, আর চার্জের ক্ষেত্রে হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কিউ। তাহলে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো ইউ ইকুয়াল 1/c কনস্ট্যান্ট ভ্যালু, কিউকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কিউ স্কোয়ার বাই 2 0 টু কিউ। তাহলে এই লাইনটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এটাকে করেছি, কিউকে আমরা ইন্টিগ্রেশন করেছি, কিউকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিউ স্কোয়ার বাই 2 পাবো। এইটা আমি দেখাচ্ছি কীভাবে আসছে। তোমরা নিশ্চয়ই এই সূত্রটি জানো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে
x to the power n dx equal x to the power n plus 1 divided by n plus 1। এটি হচ্ছে ইন্টিগ্রেশনের একটা অন্যতম ইম্পর্টেন্ট একটি সূত্র। এই সূত্রটি তোমরা নিশ্চয়ই পড়েছো। x to the power n dx এটাকে ইন্টিগ্রেশন করলে x to the power n plus 1 divided by n plus 1। আমরা তাই করেছি, কিউকে ইন্টিগ্রেশন করেছি, এটা পেলাম। তাহলে আমরা যদি এখন লিমিট বসাই u ইকুয়াল কিউ স্কয়ার বাই 2c, এটি হয়ে গেল আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা। এখন আমরা এখান থেকে আরও দুটি রাশিমালা পাবো। যদি কিউ ইকুয়াল আমাদের সি ইকুয়াল কিউভি, তাহলে কিউ ইকুয়াল সিভি হয়, তাহলে ইউ ইকুয়াল আসবে হাফ সিভি স্কোয়ার। আমরা এখানে কিউ ইকুয়াল যে ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল কিউ বাই বি, কিউ ইকুয়াল সিভি, এই মানটি যদি বসাই তাহলে কাটাকাটি করে পাবো ইউ ইকুয়াল হাফ সিভি স্কোয়ার। এবং সি ইকুয়াল কিউ বাই বি হলে ইউ ইকুয়াল হাফ কিউবি। এই যে তিনটি সমীকরণ পেলাম আমরা, তোমরা দেখতে পাচ্ছ ইউ ইকুয়াল কিউ স্কয়ার বাই 2c, ইউ ইকুয়াল হাফ সিভি স্কয়ার, ইউ ইকুয়াল হাফ ইন্টু কিউবি। এই তিনটি হচ্ছে আমাদের ধারকত্ব নির্ণয় করার, ধারকত্বের সঞ্চিত শক্তি নির্ণয় করার রাশিমালা। এই সমীকরণ দিয়ে আমরা আমাদের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেই গাণিতিক সমস্যাগুলিগুলো আমরা সমাধান করব। তোমরা এখন এই সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যাগুলি তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই এই যে ইন্টিগ্রেশনটা করলাম তোমরা বুঝতে পেরেছো, আমরা নির্ণয় করেছি সঞ্চিত শক্তির রাশিমালা। ওকে, এরপর দেখো গাণিতিক সমস্যাগুলি। আমাদের এইখানে প্রত্যেকটি 6 মাইক্রোফ্যারাড হিসাবে তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 100 ভোল্টের একটি ব্যাটারি সমবায়ের উপর প্রয়োগ করা হলো। ব্যাটারি হতে গৃহীত চার্জের পরিমাণ ও সঞ্চিত শক্তি নির্ণয় করো। গাণিতিক সমস্যাগুলি 1। এখানে তিনটি আমাদের যে ধারকত্ব আছে সেটি আমরা ধরে নিচ্ছি C1 equal C2 equal C3 equal 6 মাইক্রোফ্যারাডে equal 6 into 10 to the power minus 6 ফ্যারাডে। তোমরা নিশ্চয়ই এটা জানো যে মাইক্রোফ্যারাডে ইকুয়াল 10 to the minus 6 ফ্যারাডে, এবং আমরা ধরে নিচ্ছি তুল্য ধারকত্ব হচ্ছে গিয়ে CS। তাহলে এবং দেয়া আছে আমাদের ভোল্ট দেয়া আছে, ভি হচ্ছে 100 ভোল্ট। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে গৃহীত চার্জের পরিমাণ কিউ। আমরা জানি এখন 1/CS তুল্য ধারকত্ব ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 1/C3, 1/C1 6 10 to the power minus 6, তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা এখন যেটা করেছি যে তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করেছি 1/CS ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখানে ধারকত্বের ভ্যালুগুলো আমরা ব্যবহার করেছি, ব্যবহার করে আমরা তার তুল্য ধারকত্ব CS নির্ণয় করেছি। এখানে দেন আমরা এখন তার ধারকত্ব
নির্ণয় করব। সেখান থেকে আমরা জানি যে সি ইকুয়াল সিএস, তাহলে সি ইকুয়াল কিউ বাই ভি, সুতরাং কিউ ইকুয়াল সিভি। সি হচ্ছে আমাদের 2 × 10⁻⁻6, ভি হচ্ছে 100। তোমরা দেখতে পাচ্ছ আমরা যেটা করেছি যে আমরা জানি সি ইকুয়াল কিউ বাই ভি ক্যাপাসিটেন্স, তাহলে কিউ ইকুয়াল হচ্ছে সিভি, আর আমরা যে ধারকত্ব বের করেছি সেটা হচ্ছে সেই মানটা, আর ভোল্টেজ আমাদের দেওয়া আছে 100 ভোল্ট। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম 2 × 10⁻⁴ কুলম। এটি হচ্ছে আমাদের নির্ণয় চার্জ। এরপরে অংশে যেটা বলেছে সেটি হচ্ছে তোমার সঞ্চিত শক্তি। আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল হাফ ইন্টু কিউভি। এই সমীকরণটি আমরা কিছুক্ষণ আগেই তোমাদের সলভ করে দেখিয়েছি যে সঞ্চিত শক্তির ইকুয়াল হাফ কিউভি। তাহলে হাফ কিউ এর মান হচ্ছে আমাদের 2 × 10⁻⁴, আর ভি হচ্ছে আমাদের 100 ভোল্ট। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 0.01 জুল। আমরা জানি সঞ্চিত শক্তির একক হচ্ছে গিয়ে জুল। তাহলে এইভাবে আমরা সঞ্চিত শক্তির রাশিমালা থেকে আমরা কতটুকু চার্জ সঞ্চয় করবে সেটি আমরা নির্ণয় করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই এই ধরনের যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো অবশ্যই তোমরা পারবে। এরপরে তোমরা দেখো বোর্ডের ডান পাশে যে গাণিতিক সমস্যাগুলি আছে সেই গাণিতিক সমস্যাগুলি আমরা 2 নম্বরটি তোমাদের সমাধান করে দিব। এখানে দেখো যে একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল হচ্ছে 1.5 মিটার স্কোয়ার। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। যদি বিভব পার্থক্য 60 ভোল্ট হয় তবে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত সেটি নির্ণয় করতে বলেছে। এখানে দেখো কি কি ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলো তোমরা অবশ্যই আগে লিখে ফেলবে। এখানে আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল এ 1.5 মিটার স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল 2 সেন্টিমিটার ইকুয়াল 0.02 মিটার, ভোল্ট হচ্ছে 60 ভোল্ট। তাহলে আমাদের বের করতে বলেছে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ। আমরা জানি সি ইকুয়াল কিউ বাই ভি, সুতরাং কিউ ইকুয়াল সিভি। আমরা এই যে সমীকরণটি আমরা লিখলাম কিউ ইকুয়ালস টু সিভি, সিটি হচ্ছে কি আমাদের সমান্তরাল পাতধারকের ধারকত্ব। আবার আমরা জানি যে সমান্তরাল পাতধারকের ধারকত্ব এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। তাহলে এইখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই 1.5, 8.85, 10⁻⁻12, ডি হচ্ছে 0.02। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এর মানটা পাবো এই মানটি আমরা পাবো 6.63, 10⁻⁻10 কুলম। তোমরা নিশ্চয়ই এই অংশটা বুঝতে পেরেছো। আমরা এখন এই যে সি এর ভ্যালুটা বের করলাম সেটি এক রঙে বসাবো। সুতরাং কিউ ইকুয়াল সিবি থেকে সি হচ্ছে 6.63, 10⁻⁻10, আর ভি হচ্ছে 60 ভোল্ট। আমরা যদি এটিকে সমাধান করি
তাহলে পাবো তাহলে আমরা আমাদের এই যে ধারকত্ব আছে সেই ধারকত্বের থেকে আমরা তার চার্জের পরিমাণ বের করলাম 3.98 10⁻⁻8 কুলম্ব। এইভাবেই আমরা তার দুই পাতের মধ্যে কতটুকু চার্জ থাকবে সেটি আমরা নির্ণয় করতে পারি। তাহলে তোমরা অঙ্কটা আরেকবার দেখো, আমি সামারি করে দিচ্ছি। এটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল হচ্ছে এত মিটার 1.5 মিটার স্কোয়ার, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার, বিভব হচ্ছে 60 ভোল্ট। তাহলে আমরা ধারকত্ব থেকে জানি কি ইকুয়াল টু সিবি। আবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল A∈0 ডিভাইডেড বাই ডি। সেখান থেকে আমরা সি এর ভ্যালু বের করেছি, তারপরে এক নঙ্গে বসিয়ে আমরা সেই চার্জের পরিমাণটুকু আমরা নির্ণয় করেছি। এভাবে হয়ে গেল আমাদের প্রথম গাণিতিক সমস্যাবলী এবং দ্বিতীয় গাণিতিক সমস্যাবলী। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস তোমাদের আলোচনা করব, সেটি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। আমরা বোর্ডে লিখে দিয়েছি তড়িৎ দ্বিমেরু ও দ্বিমেরু ভ্রামক। আমরা যেমন হচ্ছে দুটি সমপরিমাণ আমাদের চুম্বক মেরু মিলে চুম্বক দ্বিমেরু তৈরি করে, ঠিক সেভাবে দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী চার্জ নিয়ে একটি ইলেকট্রিক ডাইপোল বা যাকে বাংলায় বলা হয় তড়িৎ দ্বিমেরু তৈরি হয়। এটিকে আমরা যদি উদাহরণ হিসেবে দেই, ধরো একটি পরমাণুতে যেমন হাইড্রোজেন পরমাণু আমরা ধারণা করি। হাইড্রোজেন পরমাণু আমরা জানি হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে একটি ধনাত্মক প্রোটন এবং তার যে আউটার শেল আছে সেই আউটার শেলে থাকে হচ্ছে একটি ইলেকট্রন। এই যে ইলেকট্রন আর ধনাত্মক প্রোটন মিলে একটি তড়িৎ দ্বিমেরু তৈরি করেছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আরেকটি সংজ্ঞা দিতে পারি, সেটি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই যে আমরা দুটি চার্জ নিলাম, তার মধ্যে যদি একটি চার্জ এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এই গুণফলটাকে বলা হচ্ছে তার দ্বিমেরু ভ্রামক। আমি আবার বলছি, আমার তড়িৎ দ্বিমেরুর যে একটি চার্জ এবং তার মধ্যবর্তী যে দূরত্ব থাকবে তার গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আমরা এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাহায্যে আমরা তার বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে পারি। আমরা দেখাতে পারি যে এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বিভব বিপি ইকুয়াল 1/4πε0 ই cos θ ডিভাইডেড বাই আর স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে তার বিভব আমরা নির্ণয় করতে পারি। একইভাবে তার প্রাবল্য ই ইকুয়াল 1/4πε0 পি বাই আর কিউব 1 + 3 cos স্কয়ার থিটা স্কয়ার রুট। এই সমীকরণের মাধ্যমে আমরা ইলেকট্রিক ডাইপোলের পটেনশিয়াল এনার্জি অ্যান্ড তার ইন্টেন্সিটি আমরা নির্ণয় করতে পারি। এই ধরনের গাণিতিক সমস্যাগুলি তোমরা একটু তোমাদের বইয়ে দেয়া আছে, অবশ্যই সেখান থেকে কিছু গাণিতিক সমস্যাগুলি তোমরা করে নেবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ গাউসের সূত্র। আমরা এই যে গাউসের সূত্রটি বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক গাউস সর্বপ্রথম এই সূত্রটি তিনি ব্যাখ্যা করেন। বিজ্ঞানী গাউস উনি যেটি করেছেন যে চার্জ এবং প্রাবল্যের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছেন এবং একটি বদ্ধ বর্তনীর ক্ষেত্রে তার প্রাবল্যের মান কীরূপ হবে সেটি তিনি প্রথম ব্যাখ্যা করেছেন। সেই জন্য তার নাম অনুসারে এটিকে গাউসের সূত্র বলা হয়। এই গাউসের সূত্র তোমাদের বোঝার আগে দুটি বিষয় তোমাদের বুঝতে হবে,
সেটি হচ্ছে তড়িৎ ফ্লাক্স। আমরা তড়িৎ ফ্লাক্স কি বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করব। আমরা এই যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র যেখানে তার প্রাবল্য হচ্ছে গিয়ে ই, এবং এই সুষম তড়িৎ ক্ষেত্রের একটি তলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত যে চৌম্বক তড়িৎ বলরেখা আছে সেটি হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। সেটিকে ফাই দিয়ে ডিফাইন করা হয়। মনে রাখবে যে আমি আবারও বলছি যে একটি সারফেসের মধ্যে দিয়ে তার যত সংখ্যক তড়িৎ বলরেখা অতিক্রম করে তার পরিমাণটি হচ্ছে তড়িৎ ফ্লাক্স, যাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, এবং এর একক হচ্ছে ওয়েবার, এসআই একক। এখন আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা এই সুষম তড়িৎ ক্ষেত্র আছে যার মধ্যে বদ্ধ একটি কুণ্ডলীর ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএস, এবং এখানে মধ্যবর্তী কোণ উৎপন্ন করেছে হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা ক্ষুদ্র পরিমাণ চৌম্বক তড়িৎ ফ্লাক্স ডি ফাই ইকুয়াল লিখতে পারি ই ডট ডিএস। তাহলে এরপরে অংশটা হবে আমরা যারা ডট গুণন যদি করি ই ডিএস কস থেটা, তাহলে ই কস থেটা ইন্টু ডিএস। তাহলে আমরা ডি ফাই ইকুয়াল লিখতে পারি ই এন, তোমরা দেখতে পাচ্ছ ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস। আমরা এখানে ডট গ্রহণ করেছি ই ডিএস কস থেটা, তারপরে রিঅ্যারেঞ্জ করেছি ই কস থেটা ডিএস, আর ই কস থেটাকে আমরা ডিফাইন করেছি ই এন, যা তড়িৎ ক্ষেত্রের আমাদের যে অবিলম্ব উপাংশ হবে সেটি হচ্ছে ই এন। ঠিক এখন এটি যেহেতু ক্ষুদ্র অংশের আমরা তড়িৎ ফ্লাক্স নির্ণয় করেছি, যদি আমি সমস্ত বদ্ধ কুণ্ডলীর ক্ষেত্রে আর তড়িৎ ফ্লাক্স বের করতে চাই, তাহলে সেটি আসবে ক্লোজ ইন্টিগ্রেশন E dot ds। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ইন্টিগ্রেশনের মাঝখানে একটি বৃত্তের মতো দিয়েছি। এইটাকে বোঝাচ্ছে হচ্ছে যেটা বদ্ধ কুণ্ডলীর জায়গায় এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে। এটি হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের সমীকরণ। আমরা এই সমীকরণটি আমাদের গাউসের সূত্র প্রতিপাদন করার জন্য লাগবে, তাহলে এই সূত্রটি তোমরা মনে রাখবে। এরপরে আমাদের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে গাউসীয় তল। আমাদের গাউসীয় তল, আমরা যেখানে গাউস যে একটি চার্জ যে কল্পিত তল দ্বারা বেষ্টিত থাকে সেই তলটাকে বলা হচ্ছে তার গাউসীয় তল। সেখান থেকে তার যে বিখ্যাত সূত্র গাউসের সূত্রটি তিনি উপস্থাপন করেছেন যে একটি তড়িৎ ক্ষেত্রে একটি যে চার্জ তার মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা উৎপন্ন হয় সেই তড়িৎ বলরেখাটি হবে তার চার্জের মধ্যে দিয়ে অতিক্রান্ত বা বলরেখার 1/ε0 গুণ। সেটিকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি তড়িৎ ফ্লাক্স ফাই তাহলে এটি হচ্ছে আমাদের
গাউসের সূত্র, যে এখানে যে তড়িৎ বলরেখা নির্গত হবে সেটি হবে তার মধ্যে যে পরিমাণ চার্জ আছে তার 1/ε0 গুণের সমান। সেখান থেকে আমরা লিখতে পারি phi into ε0 equal q। ε0 phi equal হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন e ডট ds। এটি হচ্ছে আমাদের সেই গাউসের সূত্র। এটি আমাদের খুব বিখ্যাত একটি সূত্র। আমরা এই গাউসের সূত্র ব্যবহার করে বিভিন্ন আরও যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো আমরা সমাধান করতে পারি। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করে তোমাদের আজকের যে টপিকস আছে সেটি আমরা সমাপ্ত করব। সেটি হচ্ছে আমরা গাউসের এখন কুলম্বের সূত্র থেকে আমরা কীভাবে গাউসের সূত্র প্রতিপাদন করা যায় সেটি আমি তোমাদের করে দেখাবো। এখন দেখাবো কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র। আমরা জানি কুলম্বের সূত্রের ক্ষেত্রে দুটি চার্জের মধ্যে যে বল হয় সেটি d/r²। তাহলে এখন ওই চার্জটি তার তড়িৎ প্রাবল্য উৎপন্ন করবে, সেই প্রাবল্যর মানটি হবে ইকুয়াল f/q0। তাহলে ইকুয়াল f ইন্টু 1/q0। তাহলে এক নং থেকে আমরা f এর ভ্যালুটা বসাচ্ছি 1/4πε0 q0 কাটা যায়, তাহলে থাকে ইকুয়াল তোমরা এই যে সমীকরণটি আমি সমাধান করলাম এটি কিন্তু তোমরা আগেও এই সমীকরণটি দেখেছো যে এটি প্রাবল্য নির্ণয় করার সূত্র। আমরা এখান থেকে এখন এই কুলম্বের সূত্র থেকে আমরা এখন গাউসের সূত্র সমাধান করব। আমরা একটি সুষম বদ্ধকুণ্ডলীর ক্ষেত্রে কুলম্বের সূত্রটি দেখাচ্ছি। যেখানে তার ক্ষুদ্র অংশ হচ্ছে ds, আর যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে r এবং সুষম তড়িৎ প্রাবল্য হচ্ছে গিয়ে e। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এই অ্যারেঞ্জ করেছি 4πr²টাকে গুছিয়ে লিখেছি, দেন 4πr²টাকে আমরা এই পাশে গুণ করে দিয়েছি। তারপরে আমরা জানি যে একটা গোলকের ক্ষেত্রে সেটি ds ইকুয়াল 4πr²। তাহলে এই যে 4πr² ইকুয়াল ক্লোজ ইন্টিগ্রেশন ds আমরা লিখলাম। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি তোমরা নিশ্চয়ই সমীকরণটি দেখতে পাচ্ছ যে আমরা যেটি করলাম হচ্ছে গিয়ে এখন এই ক্লোজ ইন্টিগ্রেশন ds এর ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি, তারপরে পেয়েছি ক্লোজ ইন্টিগ্রেশন eds ইকুয়াল q/ε0। তাহলে এই যে ক্ষেত্রটি সেটি হচ্ছে কি আমাদের সুষম হিসেবে আমরা ধরে নিচ্ছি। তাহলে সেই পরের লাইনটি যেটি হবে সেটি হবে ক্লোজ ইন্টিগ্রেশন e ডট ds q/ε0।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের ক্ষেত্রে গসের সূত্রটি দাঁড়ায় ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল কিউ বাই এপসাইলন নট, যা আমাদের গাউসের সূত্র। তাহলে এখানে আমরা দেখালাম যে কুলম্বের সূত্র থেকেও আমরা গাউসের সূত্র প্রতিপাদন করা যায়। এইভাবে আমাদের যে অন্যান্য আরও সূত্রগুলি আছে, আরও ব্যবহার আছে গাউসের সূত্র, সেই বিষয়গুলো তোমরা বই থেকে অবশ্যই দেখে নিবে। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, আমি এটা একটু আরেকবার দেখাচ্ছি আমরা কি করেছি। কুলম্বের সূত্রতে গাউসের সূত্র, কুলম্বের সূত্রে দুটি চার্জের মধ্যে যে বল, সেই বলটি আমি তোমাদের দেখালাম, তাদের মধ্যে যে প্রাবল্য, সেই প্রাবল্য নির্ণয় করলাম। প্রাবল্যের মধ্যে আমরা বলের ইকুয়েশন বসিয়ে সেখান থেকে আমরা প্রাবল্যের মান বের করেছি। তারপরে হচ্ছে তার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের মানটা হচ্ছে 4πr², সেটি আমরা বসিয়েছি। সেখান থেকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমাদের যে মানটি আসে সেটি আমরা স্থাপন করেছি। তাহলে এটি হলো আমাদের কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র। তাহলে আজকে যে বিষয়গুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম এবং এই অধ্যায়ে যতটুকু করা দরকার আমি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা এখন বাসায় এই সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে অবশ্যই তোমরা বাসায় তার সমাধান করবে এবং সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা বাসায় করবে। তাহলে আশা করি এই চ্যাপ্টারে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্ত লেকচার 3। সবাই ভালো থেকো, বাসায় থেকো, করোনা থেকে দূরে থেকো। আল্লাহ হাফেজ।